নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন মৈত্রেয়ী দেবীর লেখা উপন্যাস ন হন্যতে। আজ শোনাচ্ছি উপন্যাসটির ১৩তম পর্ব। এই সময়ের কথা লেখা খুব কঠিন, কারণ লেখবার কোনো ঘটনা নেই। ব্যাকুলতা শুধু কবিতায় বা গানে প্রকাশ করা যায়, অন্য কোনো উপায়ই নয়। আমি আবার বহুদিন পর কবিতা লিখছি। গভীর রাত্রে যখন ঘুম হয় না, আমি পাশের ঘরে বসে কবিতা লিখি। কোনোদিন তো ওর বিষয়ে কিছু লিখিনি। প্রথমে যা লিখেছিলাম ছিঁড়ে ফেলেছি। এখন লিখব, স্বীকৃতি দেব। স্বীকৃতি দিইনি বলেই এই দুর্ভোগ হচ্ছে আমার, আর কিছুই নয়। যার যা পাওনা চুকিয়ে দিতেই হবে। সের্গেইয়ের একটা চিঠি পেলাম। ওদের চিঠির পথ চেয়ে থাকি আমি। মনে হয় যেন ওরই খবর পাচ্ছি। প্রিয় অমৃতা দেবী, আপনি আমার উপর যে বিশ্বাস স্থাপন করেছেন, তাতে আমি এত অভিভূত হয়েছি যা প্রকাশ করবার সাধ্য আমার নেই। আমি শুধু ভাবছি এ বিশ্বাসের আমি যোগ্য কিনা। আমি ভাগ্যের খেলা দেখছি। আমি অবাক হয়ে গেছি যা হয়ে গেছে, আর আমাদের সাক্ষাতের পরে যা হলো তাই ভেবে। ভারতে আমার মহত্তম অভিজ্ঞতা আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়া। আমি যখন বালক মাত্র, আমার ভাগ্যের সূত্রে বাঁধা হয়ে সেই সময়ের সঙ্গে এই সাক্ষাৎ যুক্ত আছে। ওই সময়ে আমি দুটি বই পড়েছিলাম, অমৃতা ও সাধনা। এই দুটি বইয়ের গভীর প্রভাব আমার উপর পড়েছিল, এবং ভারতীয় জগৎ আমাকে সারা জীবনের মতো মুগ্ধ করেছিল। আমি আপনাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হলাম, পড়তে লাগলাম। আমার বাকি জীবনটা ভালো বা মন্দ যা কিছু হয়ে উঠেছে তা এই জন্যই হয়েছে। অবশেষে আমি নিমন্ত্রিত হয়ে আপনার দেশে গেলাম। সেখানে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবার সৌভাগ্য হলো। আপনার গভীর বেদনা দেখেই আমি বুঝলাম আমরা কি, আত্মা কি। আমি এখন স্বীকার করছি যে যদিও আপনার চিঠি পেয়ে আমি অত্যন্ত বিচলিত বোধ করছি, তবু তখনও আপনাকে দেখা মাত্রই আমি বুঝেছিলাম আপনার ভিতরের অবস্থাটা কি। আমি বুঝতে পেরেছিলাম এবং আপনাকে বলেছিলাম যে সময় ও বিস্মৃতি কেবল আমাদের চেতনার উপরের আচ্ছাদনটাই স্পর্শ করে, কিন্তু আমাদের যথার্থ স্মৃতি এক পরমৎসৎ বস্তু। কাজেই আমরা একভাবে অবশ্যই অমর। আমার এই কথায় চিরকালই দৃঢ় বিশ্বাস, কিন্তু মানুষ হিসাবে আমাদের প্রত্যেক জ্ঞেয় বিষয়ের প্রত্যক্ষ প্রমাণ দরকার হয়। আপনি আমাকে অমরত্বর অলংঘ ও বিপুল প্রমাণ দিয়েছেন। প্রমাণ পেলাম যে আমাদের চৈতন্য খুবই বাহ্যিকভাবে কালের দ্বারা আক্রান্ত হয়। ইচ্ছা করলে আমরা কালের প্রভাব কাটিয়ে কালজয়ী হতে পারি। বিস্মৃতি মৃত্যু, এই বিস্মৃতিকে সরিয়ে রাখলেই অমরত্ব লাভ হতে পারে। আমরা অমৃতা হতে পারি। আপনার কষ্ট যতই প্রবল হোক, আপনাকে বুঝতে হবে যে এ সংসারের সমস্ত কর্তব্য সুসম্পন্ন করে আপনি এখন ঈশ্বরের করুণার মধ্যে বাস করছেন, গ্রেস কন্ডিশনে। এই অবস্থা দুঃখ সুখের অতীত অবস্থা। কেবল প্রেমই কালকে ও বিস্মৃতিকে জয় করতে পারে। মানুষের ধ্বংস হয়ে যায়, মানুষ কালের কাছে পরাজিত হয় যখন তার ভালোবাসার শক্তি, প্রেমের কালজয়ী শক্তি নষ্ট হয়ে যায়। আপনার চিঠি পাওয়ার চেয়ে আনন্দ আমার আর কিছু নেই। আমি সর্বদা আপনার বিশ্বস্ত বন্ধু থাকব। সের্গেইয়ের চিঠিটা আমাকে ভাবাচ্ছে। সত্য কি? অমরত্ব কি? অমরত্বর আস্বাদ আমি পাচ্ছি, কারণ যা মরে গিয়েছিল তার সঞ্জীবিত রূপ আমার মন দিয়ে ছুঁতে পারছি। ওই যে অমল একগাদা কাগজ নিয়ে ঘরে ঢুকছে, এটা কি বেশি সত্য? ওই যে দেখতে পাচ্ছি লাইব্রেরি ঘরে ক্যাটালগের বইয়ের উপর ঝুঁকে আমরা ক্যাটালগ করছি, তার চেয়ে অতীত কি বর্তমানের চেয়ে মিথ্যা? সে কি কোথাও চলে গেছে, নাকি এইখানে স্তব্ধ হয়ে আছে? মনের ঢাকনাটা খুলে গেছে,
একে একে ছায়ামূর্তিরা উঠে এসে তাদের অস্তিত্ব বাস্তব করে তুলছে। এক এক সময় ভয় হয় আমার এই আবেগ যেন এক উষ্ণ তপ্ত প্রস্রবণ পৃথিবীর গহ্বর থেকে উঠে এসে চারিদিকের মাটিতে যা ছড়িয়ে পড়ে, তেমনি যেন এক অজ্ঞাত গভীর থেকে এই দাহকারী প্রেম হঠাৎ উঠে এসে আমার চারিদিকের সযত্ন রক্ষিত বাগানের উপর ছড়িয়ে পড়ছে। আমি ভয়ে ভয়ে আছি, হে ঈশ্বর, এর ফুল পাতা শুকিয়ে যাবে না তো? কখনো কখনো ১৯৩০ সাল আর ১৯৭২ সাল এমনভাবে মিশে যায় যে আমি বিপদে পড়ি। অনুভূতির এই প্রত্যক্ষতাকে আমি কিছুতেই ভাষা দিতে পারছি না, কারণ এই ধরনের অভিজ্ঞতার জন্য হয়তো ভাষাই তৈরি হয়নি। এরকম তো সচরাচর ঘটে না। ১ বছর আগেও আমাকে কেউ বললে আমার বিশ্বাস হতো না। তবুও আমি বলবার চেষ্টা করছি, যদি কোনোদিন এই জীবনোপন্যাস প্রকাশিত হয়, তাহলে হয়তো মনোবিজ্ঞানীরা এর কারণ উৎপত্তি সবই নির্ণয় করতে পারবেন। রাত্রি গভীর হয়েছে। আমি শুনলাম ঢং ঢং করে ২টো বাজলো। আমি দেখতে পাচ্ছি শান্তি আমার পাশে শুয়ে আছে। নিচে পিয়ানো বাজছে তো বাজছেই। বিছানায় এপাশ ওপাশ করছি আমি। ভাই শান্তি, ঘুম আসছে না রে। আমারও না, ইউক্লিডটা পিয়ানো বাজিয়েই চলেছে। দেখ তো কি অন্যায়। আমি উঠে বসেছি বিছানায়। যাই, ওকে বারণ করে আসি। শান্তি বলছে, না না, এখন না, কাল করো। আমি খাট থেকে নেমে পড়েছি। একটা অব্যক্ত আকর্ষণ আমাকে ওর দিকে টানছে। বাজনাটা যেন মন্ত্র। আমার সত্তা মন্ত্রাবিষ্ট হয়ে গেছে। আমি একবার এখনই ওর কাছে যাব। যাব না, যে উপায় নেই। ও ডাকছে, আমায় ডাকছে। আমি দরজার দিকে এগিয়ে যাচ্ছি। শান্তিও উঠে পড়েছে। কি করছিস রূপ? একটু বলে আসি, বাজনাটা থামিয়ে দিক। পাগল হয়েছিস নাকি? ঘড়ির দিকে তাকিয়ে দেখো, ২টো বেজেছে। এত রাতে কখনো যায়? যদি রাত ৮টায় যাওয়া যায়, তাহলে ২টোয় গেলে কি হয়? তা যায় না, পুরুষ মানুষের ঘরে রাত্রে কখনো যায় না। তুমি তো যাও। আমি আবার কোথায় যাই? আচ্ছা মেয়ে তো। সব ঘরে যাও, কাকার ঘরে, বাবার ঘরে। রাত ২টোয়? কখনো না। তাছাড়া আমরা তো আত্মীয়। আমার রাগ হচ্ছে, রীতিমতো রাগ হচ্ছে। আমি ওর হাতটা সরিয়ে দিয়ে দরজার দিকে এগোচ্ছি। আমি যাবই। একটু গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে বলে আসবো, এখন বাজিও না। তাতে কি দোষ হবে? শান্তির আসপদ্ধা বেড়ে গেছে, ছড়ি ঘোরাচ্ছে আমার ওপর। শান্তি দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়েছে, আমায় যেতে দেবে না। তোমার বার বেড়েছে না? নিজেকে মনে করেছো কি? আমি ওকে সরিয়ে দেবার চেষ্টা করছি। শান্তিরও রাগ হয়েছে। ও বলছে, কি মনে করেছি নিজেকে? দেখবে কি মনে করেছি। ডাকবো মামিমাকে? সাপের মাথায় মন্ত্র পড়ে গেছে। আমি বালিশে মুখ গুজে কাঁদছি। ভাই শান্তি, তুই তো জানিস আমাদের মধ্যে কি হয়েছে। এতে পাপ হচ্ছে না তো? শান্তি গালে হাত রেখে ভাবছে, তা হচ্ছে বই কি। কার হচ্ছে, ওর না আমার? শান্তি চিন্তান্বিত। আমার তো মনে হয় দুজনেরই হচ্ছে। কখনো না, কিছুতেই না। আমার কেন পাপ হবে? আমি কত ওকে বারণ করি। তাহলে ওর ঘরে যেও না আর। আমার মুখের অবস্থা দেখে শান্তি গলে গেছে। পাপের ভাবনা ভাবছো কেন ভাই? তোমার যা ইচ্ছা করো, সকালবেলা যেও। আমি কখনো কাউকে বলবো না। এটা কিন্তু ১৯৭৩ সালের জানুয়ারি মাস। ঘড়িতে ২টো বাজছে, ঢং ঢং। আমি বিছানায় উঠে বসেছি। আমার মনে হচ্ছে তাড়াতাড়ি নিচে নেমে যাই, নইলে শান্তি আমায় আটকাবে। আমি খাট থেকে নামতে যাচ্ছি। কে বললে, কোথায় যাচ্ছ? নিচে। নিচে কোথায় যাবে? রাত্রি ২টো বাজে। ২টোই বাকি আর ৮টাই বাকি। পিছন থেকে শান্তি আমায় ধরেছে। আমি হাত ছাড়িয়ে নিতে গেলাম, আর তখনই বুঝতে পারলাম এটা ৭৩ সাল, আর আমাকে ধরে আছেন আমার স্বামী শান্তি নয়। আমি কাঁপছি, ভয়ে কাঁপছি। এ কি বিপদ হলো আমার? সময় হারা হয়ে গেলাম। আমি আমার স্বামীর গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। বাঁচাও, আমাকে বাঁচাও। তুমি ছাড়া আমাকে কে বাঁচাবে? আমার মহা পাপ হচ্ছে, তোমাকে কষ্ট দিচ্ছি। উনি আমার মাথায় হাত বুলিয়ে
ঘুম পাড়াচ্ছেন। আমার কোনো কষ্ট নেই, শুধু একটি কষ্ট এই যে তোমাকে শান্তি দেবার কোনো উপায় এখন আমার হাতে নেই। তবে যেটুকু আছে আমি করব। তুমি নিশ্চয়ই যাবে, একবার গিয়ে তাকে দেখে আসবে। কি হবে যদি সবাই জেনে ফেলে? কি করে জানবে? জানবে কেন? আমি হয়তো বলে ফেলবো, আমার কিছু মনে থাকছে না, কিছু না। কে আমাকে ডাকছে বলো তো? কে ডাকছে? সে কি একজন আগন্তুক হতে পারে? আজ 42 বছর যাকে আমি দেখিনি, সে তো স্ট্রেঞ্জার একজন। মির্জা নিমিত্ত মাত্র। অন্য কেউ আমার সমস্ত মনটাকে বদলে দিচ্ছে। আগুন যেমন জলকে বদলে বাষ্প করে দেয়, তেমনি সম্পূর্ণ পরিবর্তন অনুভব করছি। সে বলছে, সত্যকে দেখো, সত্যকে দেখো। জানি আমার এ ভাবটা বেশি দিন থাকবে না, আমি সংসারে ফিরে আসবো, আসতেই হবে। কিন্তু আজ এই মুহূর্তে তুমি বিশ্বাস করবে আমি কতখানি বদলে গেছি। আমি রমাকেও ক্ষমা করে দিয়েছি, ওর উপর একটুও রাগ নেই আমার। ওর অল্প বয়সের কথা মনে পড়ছে, তখনও খুব মিষ্টি মেয়ে ছিল। ও আমার মার সব কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু নিজেও কষ্ট পেয়েছে। শুধু বাইরের জিনিস পেল বলে ও ক্রমাগত অসঙ্গতভাবে পাগলের মতো বাবার বইগুলোর মধ্যে নিজের নাম ঢোকাচ্ছে। যে ব্যক্তির আমাদের মতো 6টা সন্তান চোখের সামনে দপদপ করছে, যার প্রতিপ্রাণা স্ত্রী বর্তমান, তার কতটুকু বেচারা পেয়েছিল বলতো? ছোটবেলার কথা মনে পড়ে গিয়ে এসব ভাবি। জানো, রমাকেও হয়তো এখন ভালোবাসতে পারি, বিশ্বাস করো। ওকে ভালোবাসছি আমি। রমাকে একদিন আমি বলেছিলাম, যাকে ভালোবাসা যায় তাকে কি কেউ নিন্দিত অপমানিত করতে পারে? কিন্তু আজ আমার মনে হচ্ছে রমা তো নিমিত্ত মাত্র। এ কার খেলা খেলছি আমরা? যা বাইরে থেকে ক্ষতি মনে হয়, অন্তরের দিক থেকে তাই হয়তো লাভ। হেথায় যা মনে হয় শুধু বিফলতাময় অনিত্য চঞ্চল, সেথায় কি চুপে চুপে অপূর্ব নূতন রূপে হয় সে সফল। বিজয়কৃষ্ণ গোস্বামী বাবাকে বলেছিলেন, তোমার পতন হবে। পতনের বীজ বাবা সঙ্গে করেই এনেছিলেন। সে তার আকাশস্পর্শী অহং। আমরা সর্বরকমে সেই অহংটাকেই রক্ষা করতে চেয়েছি। আমরা কত সময় ভেবেছি, বাবা কেন এদেশে প্রেসিডেন্ট হলেন না? তার কি ক্ষমতা কম ছিল? শুধু ওরই জন্য সর্বস্ব খুইয়ে ওরই আশ্রয়ে তার নামহীন যশহীন অবস্থায় প্রাণ গেল। কিন্তু আজ আমি ভাবছি, প্রেসিডেন্ট হলে কি চূড়ান্ত লাভ হতো? হয়তো তার চেয়ে বড় লাভ হয়েছে। হয়তো যাবার আগে সম্পূর্ণ অহংশূন্য হয়ে মাথা নিচু করে গিয়েছেন। বাইরের দিক থেকে সমস্ত হারিয়ে হয়তো অন্তরের দিক থেকে উন্নত হয়ে তার সত্তার পূর্ণতা হয়েছে। তার বিরাট প্রতিভার মধ্যে যে ত্রুটিটুকু ছিল, হয়তো চোখের জলে তা ধুয়ে তিনি মহিমান্বিত হয়ে গেছেন। রমায়ের নিমিত্ত হয়েছে, আমরা নয়। আজকে আমি বুঝতে পারছি, এই জগৎটা আমরা যেমন দেখি তেমন নয়। বুঝতে পারছি ঢাকনা খোলার অর্থাৎ অপাবৃণ কথাটার অর্থটা কি। সত্যের মুখটা যে দেখাচ্ছে আমাকে, সে কে? সে কখনো আমার পূর্ব পরিচিত অর্ধবিস্মৃত একজন মানুষ মাত্র হতে পারে না। আমি ওকে দেখছি, ওর সঙ্গে কথা বলছি, ওর সঙ্গে ঝগড়া করছি। আমার ঝগড়ার কারণ রিনা আমাকে বইটা শোনাচ্ছে। বইটাতে ঝুড়ি ঝুড়ি মিথ্যা। আমাদের জগৎটা ও বুঝতেই পারেনি। আমি ওকে বলছি, তুমি মনেও করো না মির্জা, যে তোমার বই পড়ে তোমার স্মৃতি জেগে উঠেছে বলেই পড়ছি। তা একেবারেই নয়। আসলে স্মৃতি প্রাণ পেয়েছে বলেই তোমার লেখা পড়লাম, না হলে আগেও তো কতবার শুনেছি, কখনো ইচ্ছেও হয়নি পড়বার। এই বই পড়ে স্মৃতি তো জাগবে না, স্মৃতি বিভ্রান্ত হবে। কারণ বইটা সত্যের মুখোশ পরা কল্পনার বিকার। ও ধরেই নিয়েছিল আমার মা বাবা ওর মতো একটি পাত্র ধরবার জন্য ফাঁদ পেতেছেন। আমিও সেই ফাঁদের একজন কারিগর। এরকম একটা কথা প্রথমেই ধরে নিয়েছে বলেও আমাকেও বুঝতে পারেনি, বুঝেও বুঝতে পারেনি আমার মন। আমি তো কোনোদিন বলেই নি ওকে আমার মনের কথা। তা তো বলাই হলো না, সময় পাওয়া গেল না। তাইও আমার মুখে এমন সব কথা ঢুকিয়েছে যা আমি বলতেই পারি না, যা আমার ভাষাই নয়। ওর অতৃপ্ত মন যা পায়নি, বইতে তারই আয়োজন করেছে। সাইকোলজিতে এর একটা নাম আছে, কি নাম তা জানি না।
আমি ওই বিদ্যাটার অনুরাগী নই, মানুষের অপার রহস্যময় মনের নাবিক হতে চাওয়া স্পর্ধা মাত্র। তবু আমি বুঝতে পারছি ওর মন, এ মন আমার বিপরীত। মিথ্যার দরজা দিয়ে কখনো সত্যের সামনে পৌঁছানো যায় না, মিথ্যার জঞ্জাল দিয়ে সত্যের মুখ ঢাকা থাকে, তাই তো অপাবৃত করতে হবে। সেই জন্যেই এই কলম ধরেছি, বই পড়ছি আর ওকে সমালোচনা করছি। আমি জানি বাবার উপর রাগ করবার ওর সঙ্গত কারণ আছে, কিন্তু যার এত নিন্দা করছে এই বইতে, যে নিন্দা সম্পূর্ণ মিথ্যা নয়, তাকেই আবার গুরু বলে বই উৎসর্গ করছে, তার শিষ্য বলে গৌরব করছে কি করে? এরকম মন আমি চিনি না, এই ইউটিলিটেরিয়ান মন, কিংবা কিরকম আমি জানি না। এই সমস্ত আলোচনা আমি ছোট্ট ছোট্ট বিষাক্ত তীরের মতো ছুঁড়ে মারছি। কি আশ্চর্য, সে তীর শূন্যে মিলিয়ে যাচ্ছে, লক্ষ্যে পৌঁছচ্ছে না। ওর প্রতি আমার ক্রোধ যেন ছোট ছোট ঢেলা, আমার এই হৃদয় তরঙ্গের উপর স্থির থাকছে না। এক মুহূর্তে গড়িয়ে পড়ে তা ফসকে যাচ্ছে, সরে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। এতকাল যার কথা কিছু জানতাম না, চারিদিক থেকে যেন একটা চক্রান্ত হয়েছে। আমি নানা লোকের কাছ থেকে বারবার ওর খবর পাচ্ছি। এমন একটা যোগাযোগের সৃষ্টি হয়েছে যে এই সময়টায় ভাগ্য আমাকে ওর কথা শোনাবে, জানাবে। স্মরণে একটা কবিতা আছে, মৃত পত্নীকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ লিখেছেন, এ সংসারে একদিন নববধূ বেশে তুমি যে আমার পাশে দাঁড়াইলে এসে, রাখিলে আমার হাতে কম্পমান হাত, সে কি অদৃষ্টের খেলা, সে কি অকস্মাৎ, শুধু এক মুহূর্তের নহে এ ঘটনা, অনাদিকালের এই আছিল মন্ত্রণা। আমরা নিজেরা কি কিছু করি না, আমরা সূত্রবদ্ধ কৃহনক। এতদিন যার চিহ্ন মাত্র ছিল না, হঠাৎ সে কি করে এত বড় হয়ে দাঁড়ালো, আর ঠিক এখনই কেন বারবার ওর খবর পাচ্ছি? আমার বন্ধুর স্বামীর সঙ্গে ওর 2 বছর আগে দেখা হয়েছে, আর আমি এখন সে কথা শুনলাম। তিনি বলেছেন অধ্যাপক ইউক্লিড খুব চমৎকার মানুষ, আর কলকাতার কথায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কলকাতার অনেক রাস্তা ওর চেনা। আমাকে জিজ্ঞাসা করছিলেন বকুলবাগান রোডটা দেখেছি কিনা। 40 বছর আগে তিনি কলকাতায় ছিলেন, কিন্তু তার সব মনে আছে। কলকাতা তার স্বপ্নের দেশ। আমি ওর কথা আরো শুনেছি, ও এক কল্পনার জগতে বাস করে, ভারতীয়র ধ্যানের বস্তু। ওর লেখার মধ্যেও বাস্তব জগতের চেয়ে কল্পনার ও অলৌকিকের স্থান বেশি। ও নিজেকে ভারতীয় বলে। আমি যত ওর খবর পাচ্ছি তত আরো উতলা হয়ে উঠছি। আমি ভালো করে বুঝতে পেরেছি ওর সঙ্গে একবার দেখা না হলে আমার এই যন্ত্রণা কিছুতে দূর হবে না। অথচ আমি এও ভাবি, আমি দেখব কাকে? সেই 23 বছরের ছেলেটি কোথায়? আর সেই বা দেখবে কাকে? কোথায় সেই ষোড়শী কন্যা? ও তো আমাকে দেখতে চায় না, কাজেই ও কাকে দেখবে তা নিয়ে আমি ভাবি না। কিন্তু আমি যাকে দেখতে চাই তাকে পাবো কোথায়? আমি কি একজন 23 বছরের বালককে দেখতে চাই? বালক নয়তো কি? আজকের আমার কাছে বালক আমার নাতি হতে পারে। যদি আজ 23 বছরের মির্জাকে দেখতে পেতাম, তাহলে নিশ্চয়ই তার সঙ্গে আমার সৌহার্দ্য হতে পারত না। অন্যদিকে আমি আজ যাকে দেখতে পারি, সে মির্জা তো বৃদ্ধ, তাকে তো চিনিই না। সে তো একজন অপরিচিত আগন্তুক, তাকে দেখে আমি কি করে শান্তি পাব? আমি কিছুতেই বুঝতে পারছি না আমার অতন্দ্র রাত্রির এই ব্যাকুলতা, যা অহরহ কোনো অকারণ বেদনায় অনির্দেশ্য অভিসারে বেরিয়ে পড়তে চায়, সে কি কোনো অপরিচিত একটি ব্যক্তির জন্য হতে পারে? না এ আর কোনো অবস্থান থেকে আর কোনো শক্তি আমায় ডাকছে অজ্ঞাত ভবিষ্যতের দিকে? এমন কি কেউ থাকতে পারে যিনি সব জ্ঞান, সব প্রেমের কারণ? সেখান থেকেই বার্তা আসছে। আমার চিরসংশয়ী মন এসব কথা মানতে চায় না, অথচ সন্দেহও ছাড়ে না। আমার এই জীবন সায়াহ্নে প্রত্যুষের আলো এসে পড়েছে। সকাল সন্ধ্যা এক হয়ে গেছে, সময় যেন চিরস্থির। মাঝে মাঝে সের্গেইয়ের কথা আমার মনে হয়। এই কি অমরত্বের আস্বাদ?
আমার সেই ছোটবেলার কবিতাটা আমি এতদিনে বুঝতে পারছি। কি মনে করে তখন লিখেছিলাম তা জানি না। কালের যবে হারিয়ে যাবে মুহূর্ত নিমেষ। সেই সব অভিজ্ঞতা শূন্য কালের স্পর্শহীন আলিঙ্গনে আমি বিধৃত। আমার অতীত ও বর্তমান এক হয়ে গেছে। এ তো অমরত্বই। তাই যদি হবে, তবে এত কষ্ট পাচ্ছি কেন? চোখের জলে দিশেহারা। আমি বুঝতে পারি না সত্যই এটা কষ্ট না অমৃতের স্বাদ। যদি কষ্ট হয় তবে তো নিষ্কৃতি চাইব। আমি কি নিষ্কৃতি চাই? আমি কি ভাবতে পারি এই কয়েক মাসের অভিজ্ঞতা শূন্যে মিলিয়ে যাক, আমি আবার আমার ঘর সংসার বিষয় সম্পত্তি নিয়ে ব্যস্ত হয়ে থাকি? আমার বয়সী লোকেরা সকলেই তো তাই আছে। তারা কল্পনাও করতে পারে না নাতি নাতনি পরিবৃত হয়ে বাস্তব সংসারে বসে কেউ এমন একটা স্বপ্নের জগতে চলে যেতে পারে, দেহহীন স্পর্শহীন, শুধু একটা অস্তিত্বের সংবাদ তার চারপাশের দেওয়ালগুলো তুলে নিয়ে যেতে পারে। সংসারের ঘর্ষণে মানুষের মনে কড়া পড়ে যায়। বৈষয়িক মন তখন হিসাব কষে। আমারও তো তাই ছিল। বাড়িঘরে তো করলুম এতদিন, কানাকড়ির হিসাব করেছি, আর কাজ। এখন এই মুহূর্তে যদি কেউ বলে সব ছেড়ে শূন্য হাতে চলে এসো, তাকে দেখতে পাবে, আমি কি যাব না? আমায় যদি কেউ বলে থিয়েটার রোডে একটা 4 তলা বাড়ি চাও না ওকে একবার দেখতে চাও, আমি কি বলবো? তাতে কোনো সন্দেহ আছে? এই যে অদ্ভুত পরিবর্তন হয়েছে, এতে আমি অসুখী নই। আমি কখনো চাই না এটা নষ্ট হয়ে যাক। আমার বয়সের কোনো মানুষের মনে অনুভূতির এই তীব্রতা ফিরে আসা আমি সৌভাগ্য বলেই মনে করি। কার এই করুণা বুঝি না, বুঝি না আর। কার হাতে আছে অফুরান ভাণ্ডার? জল নেমে যাওয়া ভাটার কাদার পরে গানকে জাগায় জল কল্লোল স্বরে। কি সৌভাগ্য, কি সৌভাগ্য হয়, কে পাঠায় ডাক অজ্ঞাত মোহনায়। এই অজ্ঞাত মোহনার দিকে তাকিয়ে আমি আর কাউকেই নয়, আমাকেই লাভ করছি। যাজ্ঞবল্ক্য যা বলেছেন, মানুষ অন্য কাউকে কিছু দিতে পারে না, নিজেকেই দেয়। আত্মনস্থ কামায় পুত্র প্রিয় ভবতি। পতির প্রতি প্রেম, পুত্রের প্রতি প্রেম, সব আমাদের নিজের জন্যই। আমার আত্মাকেই তা পূর্ণ করছে। ওকে মনে পড়ে আমি আর কাকে কি দিলাম। এই জগৎকে দেখবার একটি তৃতীয় নয়ন আমি লাভ করলাম। আমার আত্মীয়দের মধ্যে কারো কারো ধারণা যে যে স্মৃতি আমি 40 বছর ভুলে দিব্যি ঘর সংসার করেছি, আজ এই বয়সে হঠাৎ তা মনে জাগিয়ে তুলবার কি হলো, এবং কেনই বা আমি মনের জোর করে তা ভুলে যাচ্ছি না, এর কোনো উত্তর আমার জানা নেই। শুধু আমি অন্তরে বুঝতে পারছি কায়াহীন এই প্রেম আমার দেহে মনে এমন আশ্চর্য সঙ্গীত বাজাচ্ছে যা আমি এতদিন জানতাম না, যা পথে কুড়িয়ে পাবার বস্তু নয়। কৃষ্ণ প্রেম কি চাইলে মেলে? অনুরাগ না হলে হৃদকমলে কৃষ্ণ প্রেম কি নকরা ছকরা কুড়িয়ে নেবে যারা তারা? সের্গেইয়ের কথা ঠিকই, এর মধ্যে অমরত্বের সংবাদ আছে। সুরের মধ্যে অশ্রুজলের আভাসে, প্রেমের মধ্যে চির অতৃপ্তি বসে থেকে যে অশেষের সংবাদ দেয়, আমি তাই পাচ্ছি। আমি কোনো মতেই আর ভুলে যেতে চাই না। তাছাড়া আর অন্য যে যাই বলুক, আমার স্বামী তো বলেন না। তার সঙ্গে আমার কথা হয়। তিনি আমাকে বলেছেন সেদিন যে সংসারের ঠিক একই ঘটনা দু জায়গায় ঘটে না, প্রত্যেকটি ব্যাপারকে আলাদা বিচার করতে হয়। এটা তো সত্যই যে তোমার জীবনের সব অংশের সঙ্গে আমার যোগ নেই। তুমি যখন কবিতা লেখো কি ভাবো আমি জানি না। তোমার লেখার জগতও আমার পরিচিত নয়। তোমার কর্মের জগতও সবটা আমি জানি না। তেমনি এও তোমার একটা ভাব, এতে আমার ক্ষতি কি? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে উনি কোনো ক্ষয়ক্ষতি অনুভব করছেন না। যদি করতেন তাহলে আমার ভারী মুশকিল হতো। আমি তো ওকে দেখতে যাওয়ার কথা ভাবতেই পারতাম না, কারণ আমার স্বামীর মনে কষ্ট দিয়ে আমি কখনো কোনো মূল্যবান বস্তু পেতে পারি না। তাহলে যে ভালোবাসা লাঞ্ছিত হবে তার মতো আর পাপ নেই। সেই পাপের পসরা মাথায় নিয়ে আমি কি তীর্থযাত্রায় যেতে পারি?
ক্রমে ক্রমে এমন অবস্থা হচ্ছে যে আমার কাজকর্ম করাই মুশকিল হচ্ছে। বাইরের লোকজনের সঙ্গে নানা বিষয়ে আমি কথা বলবো কি করে। দিল্লি চলেছি কাজে, এবং সেখানে গিয়ে ডেপুটি সেক্রেটারি ঘরে বসে যদি আমার চোখে জল আসে, তাহলে উপায় হবে কি? আমি প্রাণপণ চেষ্টা করছি স্বাভাবিক মন ফিরিয়ে আনতে। আমি চেয়ারে হেলান দিয়ে বসে থাকি, আমার চোখ দিয়ে জল পড়ছে। ভৃত্যরা ঘরে ঢুকে অবাক হয়ে যায়। আমার এই বয়সে চোখ দিয়ে জল পড়ার একমাত্র কারণ হতে পারে পুত্রবধূর সঙ্গে কলহ। আমার বয়সী শ্বশ্রু মাতাস্থানীয়া সমস্ত বঙ্গমহিলার সেটি একটি কর্তব্য। ভৃত্যকুল সেরকম তো কিছু দেখছে না। তাছাড়া কোনো দুঃখজনক ব্যাপার ঘটলে তার আলোচনা শোনা যায়, বাড়ির সকলকেই তা স্পর্শ করে, কিন্তু তাও নয়। সকলেই তো মানুষ, ওরাও আমার অস্বাভাবিক অবস্থা লক্ষ্য করছে এবং কিছু বুঝে উঠতে পারছে না। আমিও লজ্জা পাই, কারণ আমার মন আমার বশে নেই, একেবারে নেই। যেতে যেতে সামনে যদি দেখি একটা গাড়ি চলেছে, আমার মনে হয় নেমে যাই, ওর মধ্যে হয়তো সে আছে। আর কেউ বিদেশে যাচ্ছে শুনলে আমার মন হু হু করে ওঠে। এই অসহ বিরহ ভার আমার বৃদ্ধ শরীর বহন করতে পারবে না বলে আমার ভয় হয়। অসুস্থ হতে আমার ইচ্ছা নেই, তাহলে ওর সঙ্গে আর দেখা হবে না। কিন্তু আশ্চর্য, আমার শরীর ভালো হয়ে গেছে। এই কমাসেই না আমার হার্টে কষ্ট হয়েছে, না ব্লাড প্রেশারের। যারা আমাকে বলে একটু চেষ্টা করলেই তুমি স্মৃতির প্রকোপ থেকে উদ্ধার পেতে পারো, তাদের সঙ্গে আমি মনে মনে তর্ক করি, প্রশ্নোত্তর করি, কারণ এই প্রশ্ন আমারও। তারা বলে তুমি যত ভাববে তত তোমায় এই চিন্তা পেয়ে বসবে, তুমি কষ্ট পাবে। অজ্ঞজনের বিজ্ঞের মতো এই কথা সাধারণভাবে সত্য হলেও এক্ষেত্রে সত্য কি? 40 বছর যা আমাকে উদ্বিগ্ন করেনি, যখন আমার বয়স কম ছিল, যখন হয়তো কোনো সম্ভাবনাও ছিল, তখন যার স্মৃতি মনের উপর ছায়ার মতো ভেসে গেছে, আমাকে তার বজ্রমুষ্টিতে ধরেনি। যেমন প্যারিসে যখন শুনলাম ও 2 ব্লক ওদিকে থাকে, তখন আমি পোপেস্কুর সঙ্গে ওকে দেখতে যেতে পারতাম। তারপর তারপর কি হতো কে জানে। আমার তখন বয়সই বা কত ছিল? যদিও আমি ভাবছিলাম আমার মেয়ের বিয়ে দিয়ে এসেছি, আমি তো বৃদ্ধা একজন। আমরা বাঙালি মেয়েরা ওই রকমই ভাবতে অভ্যস্ত, কিন্তু আমার বয়স ছিল 40 মাত্র। এখন 60-এর ঘরে দাঁড়িয়ে বুঝতে পারি যে ও বয়সটা বেশি নয়। অথচ তখন তো এমন করে হৃদয় মন্থন হলো না। এখন কেন হচ্ছে তবে এই বৈতরণীর ঘাটে দাঁড়িয়ে? বৈতরণীর ঘাট, এটা আমি বলছি জানি বলেই বলছি, এটা কথার কথা। বয়সের অনুভূতি আমার হচ্ছে না, আমার বার্ধক্যের খোলস ঝরে পড়ে গেছে। এ কি কেউ ইচ্ছে করে করতে পারে, বা ইচ্ছে করেই বন্ধ করা যায়? মির্জা ইউক্লিড যেদিন আমার বাবার টেবিলের সামনে বসেছিল, বাবা বললেন, এই আমার ছাত্র, এখানে থাকবে। সে কি তিনি ঘটিয়েছিলেন? আর 1 সেপ্টেম্বর যে সের্গেই সেবাস্টিয়ান এলো, তাকে কি আমি ডেকে এনেছিলাম? অনাদিকালের এই আছিল মন্ত্রণা। যেদিন পৃথিবী নেবুলা ছিল, তখনকার সঙ্গে কার্যকারণে যুক্ত এই ঘটনা। এই কথাই ডি প্রভেন্ডেন্স কবিতায় আছে, where all that was to be in all that was. কেউ কেউ বলে তুমি যদি একটু স্মৃতি রোমন্থন করো তাতে তো ক্ষতি নেই, কিন্তু যাবে কোথায়, দেখবে কাকে? আবার কেউ বা বলে দেখলে ভালোই হবে, তোমার মন মোহমুক্ত হবে, সেই তরুণ যুবার প্রতি যে মোহ তা কেটে যাবে। আমার সংসারের মন, উপরের মনও তাই বলে। আমি ভাবি আমি দেখতে পাবো অপরিচিত এক বৃদ্ধকে, অমনি আমার লজ্জা হবে, মনে হবে এ কাকে দেখতে এলাম। কিন্তু আমার গভীরের মন বলে এ সে বস্তু নয়, যাকে তুমি দেখতে চাও সে চোখে দেখার নয়, তার বয়স হয় না, যেমন তোমার হয়নি। বয়স তো একটা আবরণ মাত্র, সেটা খুলে ফেলা যায়, কেউ সাধনা করে খোলে। কারুর উপর করুণা হলে সে নিজের সত্তাকে পায়। কার করুণা জানি না তো, কিন্তু আত্মার স্বরূপ আমি বুঝতে পারছি। আমার কোনো সংশয় থাকছে না। যে জানে না তাকে অনুভূতি বোঝানো যাবে না, অন্ধকে যেমন আলোর অর্থ বোঝানো যায় না,
তর্কের অতীত এই উপলব্ধির কথাই বলা হয়েছে, যা বুদ্ধি দিয়ে বোঝা যায় না, শাস্ত্র পড়ে জানা যায় না। ন মেধায় বহুধা ন শ্রুতেন। আজ বুঝতে পারছি, কালজয়ী প্রেমকে আর সংসার জয় করতে পারবে না। এ উত্তরোত্তর বৃদ্ধি পাবে, আমাকে সংসারের আবর্ত থেকে বহন করে নিয়ে যাবে দূরে। যথা নদীনাং বহবাহুম্ব বেগাঃ সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তী। নদীর বহুমুখী জলস্রোত যেমন সংসারের বিচিত্র আকর্ষণ পার হয়েও সমুদ্রাভিমুখী হয়। ওকে একবার দেখে আসতে আমায় হবেই, কিন্তু যাওয়া তো সোজা নয়, অনেক ব্যবস্থা চাই। তাছাড়া আমি তো ওকে আগে জানাতে চাই না, কারণ তাহলে নিশ্চয়ই ও দেশ ছেড়ে চলে যাবে। আমি বুঝতে পেরেছি ও আমার সঙ্গে দেখা করতে চায় না বা পারবে না। কেন পারবে না তার সঠিক কারণ আমি বুঝতে পারছি না। আমার বিষয়ে অমন একখানি কাব্য লিখবার পরে অপরাধবোধ জন্মাতে পারে কি? না, তা নয়। সে বুঝতেই পারেনি যে এটা অন্যায় হয়েছে, যেমন সের্গেইও পারেনি। ওদের দেশে ওসব কিছু নয়, এখন আমার কাছেও নয়। বাইরের আসঙ্গ জলের উপর হাওয়ার ঢেউ। আমি এত বোকা নয় যে ঠিক সেজন্যেই উতলা হয়েছি। আমার ক্ষোভের কারণ ও সত্যের সঙ্গে ভেজাল মিশিয়েছে। তবে ও আমাকে সারা জীবন এড়িয়ে গেল কেন? আমি জকে ডেকে জিজ্ঞাসা করলাম, বলতে পারো তুমি, আমি যদি যাই সে আমার সঙ্গে দেখা করবে? নিশ্চয়ই করবেন। যিনি আপনার কথা আমায় অমন করে বলেছেন, তিনি দেখা করবেন না এ কথা আপনার মনে হলো কেন? চিঠির উত্তর দেয় না যে। চিঠির উত্তর দেননি? সে কি? আচ্ছা, হতে কি পারে বাবার কাছে প্রতিজ্ঞা করেছিল আমার সঙ্গে সম্পর্ক রাখবে না? হতে কি পারে সেজন্যেই চিঠির উত্তর দেয় না? তা হতে পারে বই কি। কি আশ্চর্য! এ কি একটা রাখবার মতো প্রতিজ্ঞা? তা কেন? সত্যবাদী কি কেউ হয় না? যাবার কথা আমি ভাবি, দিনের বেলা আমি নানা চেষ্টা করি। সোজা তো নয় আজকাল বিদেশে যাওয়া, কিন্তু রাত্রে আমার ভয় করে। মনে হয় কোথায় যাব একলা, রাস্তার মাঝখানে যদি অজ্ঞান হয়ে পড়ে যাই, যদি স্ট্রোক হয়। পার্বতীর স্বামীও তাই বলেছেন। সে ভদ্রলোকের যেরকম বর্ণনা শুনছি, তিনি যে কিরকম ব্যবহার করবেন তাও তো জানা নেই। তোমরা যে অমৃতাকে একলা ছেড়ে দিচ্ছ, অসুস্থ হলে কি হবে? সবাই ভাবছে, আমিও। কেবল আমার স্বামী আমাকে আশ্বাস দিচ্ছেন, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, কেউ তোমাকে কষ্ট দেবে না, অসুস্থ হবে না, সব ব্যবস্থা হবে, তুমি নির্বিঘ্নে ঘুরে আসবে। আমার অসুখ সম্বন্ধে আমার স্বামী সর্বদা চিন্তিত, কিন্তু এখন ওর চিন্তা নেই। আমি অবাক হয়ে গেছি, আমি যদি 10 পা পিছাই উনি 20 পা এগিয়ে দেন। আর এটা এত অবলীলাক্রমে করছেন যে আমরা সকলেই বিস্মিত। যাবে, তুমি যাবে, সেখানে গিয়ে তোমার এই ফেয়ারি টেলটা শেষ করে আসবে। সেদিন এয়ার ইন্ডিয়ার আপিসে বসে আছি, আমাদের সাহায্য করছেন যে ব্যক্তি, তার নাম পুরোহিত। এয়ার ইন্ডিয়ার আপিসে বসে আমার ভয় করছে, এত অজ্ঞাত দেশে কি করে যাব। এর আগে যখন আমি বিদেশে গিয়েছি, হয় কোনো দলের সঙ্গে, নয় নিমন্ত্রিত হয়ে। বিদেশে তারাই আমার সব ভার নিয়েছে, তা না হলে একলা কি যেতে পারি? নিমন্ত্রণের অপেক্ষা করছি, যদি নিমন্ত্রণ আসে তবেই যাওয়া হবে, নইলে একা একা শুধু ওকে দেখতে যাওয়া অসম্ভব। আমি বললাম, আজকের টিকিট করা থাক। আমার স্বামী বললেন, কেন? টিকিট করা হোক না, নিমন্ত্রণ আসবে, ঠিক আসবে, দেখো। না না, আজ থাক, আমার ভয় করছে। তোমার ভয় করছে কেন? আমারই তো ভয় করবার কথা। তোমার আবার ভয় করবে কেন? করবে না? উনি খুব হাসছেন। তুমি পুরোহিতের সাহায্য নিচ্ছ? অনেক দিন পরে খুব হাসছি, মন হালকা হয়ে গেছে। স্বচ্ছ উদার শুভ্র হাস্যধারা এই নিরভিমান ব্যক্তিটি উৎসারিত করতে পারেন। আজকের মতো শেষ করছি নহন্যতে উপন্যাসটি। ভালো লাগলে জানাবেন, লাইক করবেন, আর কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।